আপনাদের প্রেমের যে গল্প, এই গল্পটা কিভাবে শুরু হয়েছিল? লাভ এট ফার্স্ট সাইট কি ছিল এটা? আমি এটা আগে জানি না, আমি আজকে শুনতে চাই সবার সামনে। এটা লাভ এট ফার্স্ট সাইট না, টুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আর কি। আমার খুব রাগ হয়েছিল, ও আমাকে অনেকক্ষণ রাস্তার মধ্যে প্রায় 5 ঘন্টা দাঁড় করায় রাখছে। টার্গেটই তো থাকে ওদের এটা আর কি, কাজ করায় নিবে। বাংলাদেশ থেকে কেউ কখনো চিন্তা করে নাই যে পামির হাইওয়ে সেন্ট্রাল এশিয়ার তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তানে যে রাইড করবে, ওই ড্রেনের মানে একদম শেষ পর্যায়ে গিয়ে আমার সামনের চাকা ওই লেনের ভিতরে। Yamaha, Let's Talk Biking Season 4. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মুবাশিরা কামাল ইরা, সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস টক বাইকিং সিজন 4 পডকাস্টে। বাইকিং মানে কিন্তু স্বাধীনতা, এবং সেই স্বাধীনতার সাথে যদি একজন পারফেক্ট লাইফ পার্টনার পাওয়া যায়, ব্যাপারটা কিন্তু খুবই রোমাঞ্চকর হয়ে ওঠে। আজকে আমাদের সাথে আছেন এমন দুইজন গেস্ট যারা ইন্ডিভিজুয়ালি কিন্তু খুবই দুর্দান্ত রাইডার, কিন্তু তারা একসাথে এই কমিউনিটির জন্য কিন্তু একটা ব্লেসিং। আজকে আমাদের সাথে আছেন কবিতা সানা আপু এবং নেক্সট গিয়ারের মিজু ভাইয়া। চলুন শুনে নেই তাদের এই বাইকিং প্যাশন থেকে জীবন সঙ্গী হয়ে ওঠার গল্পটা। লেটস গো। হ্যালো সানা আপু, হ্যালো মিজু Hello. ভাইয়া। আপনাদের দুজনকে একসাথে এখানে দেখতে আমার খুবই ভালো লাগছে। যখন এরকম একটা কাপল দেখি আমি, মানে আমিও তো বাইক রাইড করি, সো আমারও একটু ড্রিম হয় যে আমারও একজন লাইফ পার্টনার থাকবেন হু ইজ গোনা রাইড বাইক। মাঝে মাঝে আমি পিলেন হয়ে থাকবো, ব্যাপারটা অনেক মজাই হবে। তো আপনাদেরকে দুজন একসাথে আমি গেস্ট পেয়ে আমি আসলে খুবই আনন্দিত। আপনারা কেমন আছেন একটু শুনতে চাই। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া দিন কেমন যাচ্ছে? দিনকাল অনেক ভালো যাচ্ছে। আচ্ছা। খুব ভালো আছে, পডকাস্টে এসে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো আপনাকে মাচ। দেখে আরো ভালো লাগছে, কারণ আমি আপনাকে চিনি এবং ফলো করি। ও থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, আপনাদের তো হচ্ছে মানে কাপল যেটা, এই ব্যাপারে তো আমরা জানবো ডিটেল অন ডিটেল, কিন্তু সেই সাথে জানতে চাই আপনাদের লাইফে মানে ইন্ডিভিজুয়াল জার্নিটা কীভাবে মোটর ব্লগিং শুরু করা হয়েছিল, মোটর ব্লগিং আইডিয়াটা কোথা থেকে আসলো, কবে থেকে শুরু করলেন, কেন শুরু করলেন, ইন্সপিরেশনটা কী ছিল, এই সব কিছু একটু ডিটেলসে শুনতে চাই এক এক করে। কিন্তু আচ্ছা, Okay. যদি আমি বলবো না না, লেটস ফার্স্ট। আচ্ছা, আমার মোটো ব্লগিং এর জার্নিটা ছিল 2019-এ। আচ্ছা। 2019-এর শেষে বা 2020-এর ফার্স্টের দিকে, বাট সেটা হচ্ছে ওকে দেখে। ও ওয়াও। এটা অনেস্টলি বলছি, ওকে দেখে আমার শুরুটা করা। কারণ হচ্ছে আমি যখন বাইক কিনি, তখন বাইক কেনার পরে মানে ওটা তো চালাইতাম র্যান্ডামলি নিজের কাজে বা অফিস যাওয়া, তখন একটা জব করতাম। তো মানে তখন ওইভাবে মাথায় আসে না যে কি করা যায়। তারপর ও ফার্স্টলি হচ্ছে মোটো ব্লগিং স্টার্ট করেছিল, দেন ওর শুরু করার 1 বছর পরে আমি শুরু করি, মানে ওকে দেখে যে ও শুরু করছে, ঠিক আছে আমিও তো এটা করতে পারি। দেন হচ্ছে ওকে শেয়ার করলাম যে আমিও করবো এটা। তো ফার্স্ট একটা ভিডিও করেছিলাম, জাস্ট এমনি বাইকটা রাইড করছি, কেন বাইকটা কিনেছি, এরকম টাইপের একটা ভিডিও আমার হয়েছিল। অ্যান্ড শ্যুট করে দিয়েছিল ও পুরোটা, যা কিছু যেখানে যা কিছু করা। তারপর এডিটিংটা তখন আমাকেও হেল্প করেছিল, সেটা হচ্ছে মানে আমরা যেহেতু প্রিমিয়ার প্রোতে এডিট তখন ফার্স্ট শুরু করেছিলাম, তো ও হচ্ছে আমাকে একটা কোর্স দিয়ে বললো যে এটা দেখে তুমি শিখে নাও, দেন তোমার নিজের এডিট তোমার নিজে করতে হবে, আমি কিন্তু কিছু করতে পারি না। কারণ এটা অনেক কষ্টের কাজ। তো দেন হচ্ছে ওইভাবেই ওকে দেখে, মেইনলি হচ্ছে ওকে দেখে আমার এটা মাথায় আসে যে না ও করছে, আমি এটা করতে পারি। বাট হেল্পটা ও করেছিল শুরু। ও ওয়াও। ফ্যামিলি থেকে কোনো ইয়ে দেয়নি যে না বাইক চালানো যাবে না, ফ্যামিলি ব্লগিং থেকে দরকার? আসলে আমার মানে ভয় পেত। ব্যাপারটা হচ্ছে যখন আমি ফার্স্ট হচ্ছে বাইক কিনি, তখন ভয় পেত যে যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটাই হচ্ছে, এমনিতে কোনো প্রবলেম ছিল না, বাট মানে ওইটাই জাস্ট রাস্তাতে যদি কোনো প্রবলেম না হয়, মেয়ে মানুষ হাত পা ভেঙে গেলে কি হবে না হবে। আর তখন ওরা আমার ব্যাপারটা জানতো না যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে বা এই ব্যাপারটা আর কি কেউই জানতো না। সো চিন্তা করতে হাত পা ভেঙে গেলে বিয়েটি হবে কিনা। ভাই এবার আপনার গল্পটা শুনতে চাই। আসলে আমার শুরুটা অনেক আগে, প্রায় 2017 থেকে আমি চেষ্টা করি যে মোটো ব্লগিং করব, কিন্তু সেই চেষ্টাটা ফলে রূপান্তর করতে অলমোস্ট 2 বছর লেগে যায়। কারণ আমি যখন শুরু করি সেই মুহূর্তে এত অ্যাকশন ক্যামেরা বা কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে করতে হয়, মানে বাংলাদেশে একদম ফার্স্টের দিকে বলতে পারেন 2-3 জনের পরে আমি চলে আসছি আর কি। তো ওইখানে কারোর সাথে কানেকশন ছিল না, হেল্প করার কেউ ছিল না। তো প্রথম একটা ট্যুরে আমি যাই আমার বাইক নিয়ে, যেটা হচ্ছে সাজেকের রাইড ছিল। তো ওখানে ক্যামেরা নিয়ে গেছি, ব্যাটারি নিয়ে যাইতে ভুলে গেছি। পরে আবার একবার বান্দরবন গেছি, ওখানে যে চার্জ দিতে ভুলে গেছি।
তারপর মাইক কানেক্ট করলে কোনোদিন ভয়েস আসে, কোনোদিন আসে না। মানে এই করতে করতে আমার মোটামুটি 1.5 বছর শেষ। আবার ভিডিও করি কিন্তু আমার পছন্দ হয় না, এটা আপলোড করার মতো এখনো হয় নাই। তো ভাইয়ার কাছে কোয়ালিটি ব্যাপারটা খুবই এটা ইম্পর্টেন্ট ছিল। খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি জাস্ট বলতে পারেন 2-3টা ভিডিও দিয়েই আমি মনে করেন যে মার্কেটে চলে আসছি, মানে মানুষ দেখে ফেলছে আর কি, এরকম আর কি। তো আমি এটা নিয়ে খুবই কনসার্ন ছিলাম এবং আমি খুবই ফলো করতাম অন্যদেরকে যে কিভাবে, মানে আমাদের দেশে কিন্তু এটা ছিল না একদমই, এই কালচারটা একদমই ছিল না। মানে ক্যামেরা লাগায় বাইকের সামনে যে হেলমেটে ক্যামেরা লাগানো যায়, এই কনসেপ্টটাই খুব কম ছিল, খুব সামান্য। এখন তো মনে করেন রাস্তায় বের হইলেই মোটামুটি সবার কাছে আছে, তো সেখান থেকে ক্যামেরাতে হেলমেট, মোবাইল সবকিছু। সবকিছু আমি এখন পর্যন্ত নিতে পারি না, আমি খুব ব্যাকডেটেড লাগতেছে আমার কাছে ব্যাপারটা। And আসলে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্যাশনের জায়গাটা। আমি আসলে পছন্দ করি বাইকটা। আমার এক ফ্রেন্ড আমাকে অনেকদিন পরে দেখা হয়েছে এবং মোটো ব্লগিং এর থ্রুতেই, তখন তো মোবাইল ছিল না, কানেকশন ছিল না, ফেসবুক ছিল না। অনেকদিন পরে আমার চ্যানেল নক করে বলতেছে, বন্ধু তুই সেই ছোটবেলা থেকে যে জিনিসটা পছন্দ করতিস আজকে তোর সেটা প্যাশন। মানে বাইকিং মানে আমার আর কি লাইফ বলতে পারেন। আপনি যখন আপুকে প্রথমবার দেখেছিলেন, আপু যখন আপনাকে প্রথমবার দেখেছিল, তখন ব্যাপারটা কেমন ছিল? আপনাদের প্রেমের যে গল্প, এই গল্পটা কিভাবে শুরু হয়েছিল? লাভ এট ফার্স্ট সাইট কি ছিল এটা, না মানে কিভাবে শুরু হলো? আমি আসলে সত্যি জানতে চাই। এটা ও আগে বলুক, পরে আমি কেন? আমি শুনি, আমি এটা আগে জানি না, আমি আজকে শুনতে চাই সবার সামনে। না, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট না। আমরা আল্লাহ আপু এটা কি বললো? দুইজন আসলে অনেকদিন একসাথে চলার পরে আমরা ডিসাইড করি যে না, এখন আমরা যেতে পারি। মানে অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা ফ্রেন্ড ছিলাম, যেহেতু একই ব্যাচমেট বলতে পারেন, একই কলেজে পড়াশোনা করেছি। বাট আমার ডিপার্টমেন্ট ওর ডিপার্টমেন্ট আলাদা ছিল, বাট দেখা হইতো, দ্যাটস ইট। মানে দূর থেকে দেখতাম, না ও সুন্দর লাগে, ভালো লাগতেছে, কিন্তু কখনো ওইভাবে মনে হয় নাই যে না বলি। কিন্তু এক পর্যায়ে যখন ঢাকাতে এসে একসাথে আমরা চলাফেরা করতেছিলাম, একসাথে আড্ডা দিচ্ছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে একটা বিল্ড আপ তৈরি হয়। তখন মনে হয় যে না ঠিক আছে, মাইন্ডসেট একরকম লাগতেছে, একই রকম যায়। তখন কিন্তু আমরা বাইকিংয়ের কিছুই না, বা বাইকিং করি না, তখন জাস্ট অ্যাজ এ পড়াশোনা করি, আড্ডা দিই, এগুলাই আর কি। মানে ওইখানকার লাইফ পুরো আলাদা ছিল। হেঁটে হেঁটে প্রেম করতাম, হ্যাঁ। টাকা ছিল না তখন, রিক্সা ভাড়া দিয়ে যে যাব এই পরিমাণ টাকা হাত খরচ ছিল না। অনেক sweet। আমি জানতে চাই যে তাহলে অ্যাপ্রোচটা কে করলো প্রথমে? অ্যাপ্রোচ অবভিয়াসলি আমাকেই করতে হবে, আমিই করছিলাম। আপনি অনেক লাকি ভাই, আপু অনেক সুন্দর। ঠিক। আপনি মনে হয় দেরি করেছেন, আমি যদি আপনার জায়গায় আমি অনেক আগে অ্যাপ্রোচ করে দিতাম। আপু অনেক সুন্দর। তখন আমি সুন্দর ছিলাম না, যদি এখন সুন্দর হয়ে থাকি তখন আমি ছিলাম না, কারণ আমি তখন ক্রিকেট খেলতাম, সারাদিন রোদে রোদে থাকতাম, পুরো স্কিন পুড়ে ব্ল্যাক হয়ে গেছিল। না, সুন্দর আসলে যে কালারে হবে এমন না, সুন্দর মন থেকেও হইতে পারে। ভাই আপু যখন মার্কেটে নতুন কোনো বাইক আসে বা কোনো অ্যাক্সেসরিজ আসে, গিয়ার্স আসে, তখন কিন্তু আপনারা ঝটপট করে একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও করে ফেলেন। তো আপনারা যখন দুজনের লাইফে ফার্স্ট টাইম দেখা করেছিলেন বা দেখেছিলেন, তখন আপনাদের ফার্স্ট ইমপ্রেশনটা কেমন ছিল এটা একটু জানতে চাই। আমি আগে বলবো না তুমি? আমি বলি, আমার খুব রাগ হয়েছিল। ও আমাকে অনেকক্ষণ রাস্তার মধ্যে প্রায় 5 ঘন্টা দাঁড় করায় রাখছিল। আচ্ছা। তো বললাম কি রে, এমন কেন, কার সাথে দেখা করতে আসলাম? 5 ঘন্টা? আমার না, আমাকে টাইম দিছে সকাল 9টায়, আমাকে সে আমার সাথে সে দেখা করছে মানে দুপুর 1টা বা 2টার দিকে, মানে 5 ঘন্টা হলো না, যাই হোক এরকম 3-4 ঘন্টা বা এরকম। তো মানে এতক্ষণ ধরে আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, তাকে ফোন দিচ্ছি, ফোন ধরে না, কারণ ওর ঘুমের অভ্যাসটা ছোটবেলা থেকেই, ও ঘুম থেকে উঠতে পারে না। তাহলে একটা মানুষকে 9টার সময় টাইম দেওয়ার মানেটা কি? সে একটার সময় ছাড়া ঘুম থেকে উঠতে পারে না। সে আমাকে বলছে যে আমি 9টার দিকে ফ্রি হব, আমি বলবো ঠিক আছে তাহলে ওই টাইমে আসবো, কিন্তু আমার যে ঘুম যে ভাঙবে না এটা আসলে বুঝতে পারিনি। আপু তারপরে কি ঝগড়া হয়েছিল না? ঝগড়া না, আসলে তখন তো আমরা ওইভাবে ওরকম চিন্তাটা আসে নাই, তো ঠিক আছে মেনে নিলাম, আমার একটা কাজ ছিল আর কি, ওকে নিয়েই কাজটা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা বুঝতে পেরেছি। আর ভাইয়া টার্গেটই তো থাকে ওদের ওইটা আর কি, কাজ করায় নিবে আর কি। দেখছি এটা কোনো কথা না, ঠিক না ঠিক না। আমার ফার্স্ট ইমপ্রেশনে বলতে গেলে আসলে ওর এখানে হইলেও আমার ফার্স্ট ইমপ্রেশন আমার কলেজ লাইফেই ছিল। দেখে একটা আলাদা ভালো লাগা কাজ করতো সবসময়। বিশেষ করে যদি আর কি ইমপ্রেশনের মতো করে বলি, বাইকের মতো করে বলি, রিভিউয়ের মতো করে বলি, তাহলে বলতে হবে ওর চুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আর কি। তো এটা একটা লাভ এট ফার্স্ট সাইট, তখন ওইটা বলা যেতে পারে। আচ্ছা খুবই কিউট। ভাই মোটর ব্লগিং কিন্তু অনেক টাফ একটা ব্যাপার। সো প্রথম দিকে যখন স্টার্ট করেন তখন কি কি চ্যালেঞ্জগুলো এসেছিল সবচেয়ে বেশি জানতে চাই?
মোটর ব্লগিং অ্যাকচুয়ালি একমাত্র রাইড না, এটা আসলে এক্সপ্রেশন বলতে পারেন, মানে আমার ক্ষেত্রে। আচ্ছা। আর শুরুর দিকে তো আমি ফার্স্টেই বললাম যে অনেক বেশি মানে বাধ্যবাধকতা আসছে, কারণ একদমই কোনো কিছুই ছিল না, সব কিছু নিজেকেই বানাইতে হয়েছে। একটা ক্যামেরা কিনছি, তখন গোপ্রো এত অ্যাভেলেবেল ছিল না। চাইনিজ একটা ক্যামেরা কিনছি, ওইটাতে আবার মাইক সেট করা যায় না। মাইক সেট করার জন্য নিজে নিজে, আবার আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তো নিজে নিজে তার কাটছি, কেটে ওইটাকে জোড়া দিয়ে 3বার এক্সপেরিমেন্ট করে তারপরে ওইটাকে সাউন্ডে আনছি। সাউন্ড আনার পরে যে মাইকটা নিয়ে কাজ করলাম, দেখলাম ওই মাইকের সাউন্ড হেলমেটের ভিতরে ভালো আসে না, কি যন্ত্রণায় পড়লাম। আবার আর একটা মাইক খুঁজো, অনেক ইফোর্টের ব্যাপার। মানে অনেক ইফোর্টের ব্যাপার। আমি বললাম না 17 থেকে শুরু করার চেষ্টা করছি, আমি 19-এর মিডল বা শেষে এসে পাবলিশ করতে পারছি। এর মধ্যে এই যে আমি ট্রাই করতেছি, এর ভিতর আরো অনেকেই ছিল ট্রাই করতেছিল, তারা অলরেডি মার্কেটে চলে আসছে। হয়তো আমার ট্রাইটা একটু স্লো হয়ে গেছে। বাট আপনার একটা ভালো ব্যাপার আছে যে মনে হয় যে আপনি অনেক পারফেকশনিস্ট, যে পারফেক্ট হতে হবে, ভালো হতে হবে, কোয়ালিটিফুল হতে হবে। ফার্স্টের দিকে ছিলাম, এখন দেখলাম যে কন্টেন্ট একটু বেশি আপলোড না দিলে মার্কেটে Consistency-টা থাকা যাচ্ছে অনেক না। important. কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট, না কারণ হলে ভাই আপনার অডিয়েন্স আপনাদেরকে দেখতে চায়। দেখতে চাই, এবং সেটাই এখন চেষ্টা করি। বাট ফার্স্টে ইমপ্রেশন তো ক্রিয়েট করতেই হবে, সেটাই আমরা করে ফেলছি এন্ড সেটা কন্টিনিউ করতেছি। এবং কন্টিনিউ করাটা কিন্তু অনেক কষ্টের, যে এতদিন পর্যন্ত অনেকে আসছে গেছে, বাট আমি সেই শুরু থেকে এখনো পর্যন্ত খুব একদম স্টেবল পজিশনে। কি টাইপের ভিডিও বানাতে ভাই সবচেয়ে বেশি ভালো লাগে? আমি প্রথমে শুরু করেছিলাম মোটো ভ্লগিং দিয়ে, এন্ড পরবর্তীতে দেখলাম মোটো ভ্লগিং তো বাইক নিয়েই করতেছি, বাইকের রিভিউটা অ্যাড করি। তো এখন মূলত বাইক রিভিউয়ে বেস্ট হয়ে গেছি বাইক মোটো ব্লগিং এর থেকে। মানে ইটস মোর ফান Right. দেন মোটর ব্লগিং। হ্যাঁ, যে কোনো বাইক নিয়ে আমার কথা বলতে ভালো লাগে, কারণ আমি বাইক সবই জানি মোটামুটি। কোনো বাইক ফার্স্টে চলে আসলে আমি ওটা নিয়ে আগে রিসার্চ করে ফেলি যে এটাতে কি আছে কি নাই। মানে ভাই তাহলে তো একটা বাইক সম্পর্কে মোটামুটি সব খুঁটিনাটি আপনার মোটামুটি জানা আছে। তো হ্যাঁ, মোটামুটি। কোন বাইকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে পার্সোনাল ইউজের জন্য বা অফ রোডে চালানোর জন্য, বা আপনি যদি কাউকে কখনো সাজেস্ট করেন যে এই বাইকটা কিনে, তাহলে কোন বাইকটা হতে পারে? আচ্ছা, যদি বলি তাহলে আমার মোটো ব্লগিং লাইফে আমাকে সবচেয়ে বুস্ট দিছে যেটা, সেটা হচ্ছে আমার R15 ভার্সন 3। যে বাইকটা রাইড করেও আমি এখনো পর্যন্ত আমার কাছে সেরা বাইক, অ্যান্ড রাইড করে অনেক মজা। লুকসটা সবচেয়ে বেশি অসাধারণ, যেটার কারণে মানুষ অনেক ভালো এঙ্গেজ হয় আমার সাথে। এবং এখনো পর্যন্ত অডিয়েন্স আমাকে কমেন্ট করে, ভাই আপনার সেই 4 বছর আগের পুরাতন বাইকটা আবার দেখতে চাই। মানে ওই বাইকটার ক্রেজ এখনো এই লেভেলে আছে। চালানো হয় ভাই? এখন তো আর ওটা সেল করে দিয়েছি, বাট আপডেট করছি আর কি, ভার্সন 4 বা এম এগুলা রাইড করছি আর কি। তো আপডেট হইতে থাকে, এখন তো কন্টিনিউয়াস বাইক চেঞ্জ হয়। তো R15 ভার্সন 3 আমার ফেভারিট বাইক, একদম মানে মনের ভেতর থেকে একটা নস্টালজিয়া লাগে যখন এই ব্যাপারটা Right, কথা হ্যাঁ। বলেন, একদম। এই বাইক নিয়ে আমি টেকনাফ তেতুলিয়া রাইড করছি, এই বাইক নিয়ে মোটামুটি বাংলাদেশের অনেকগুলো জায়গায় গেছি। কখনো এই বাইকটা আমাকে হতাশ করে নাই, কারণ ইয়ামাহার সার্ভিস অলওয়েজ বেস্ট। মানে হয় কি, বাইকের সার্ভিসটা যদি বেস্ট থাকে তাহলে আমাকে মোটো ব্লগিং এর সময় কিন্তু আর চিন্তা করতে হচ্ছে না যে অন্য কিছু না, কারণ মোটো ব্লগিং করা আসলে অনেক টাফ যদি আপনি কন্টিনিউয়াসলি ওটা না করতে পারেন। যে বাইকের সমস্যা হয়েছে ওইটা দেখবো নাকি আমি ভিডিও করব। ইভেন তো আমাদের ভিডিও করতে করতে এমন হয় যে আমরা আশেপাশে এনভায়রনমেন্টটা এনজয় করতে পারি না, হ্যাঁ অডিয়েন্সকে দেখাইতে গিয়ে পরে এডিট করার সময় দেখি আর হ্যাঁ, এইটাই। ফিল করতে পারি না। আপু শর্টলি তো আপনার চ্যালেঞ্জগুলো জেনেছি, বাট তারপরে যখন আপনি কন্টেন্টগুলো প্রপারলি কন্টিনিউয়াসলি আপলোড করা শুরু করলেন, মেক করা শুরু করলেন, মোটর ব্লগিং করা শুরু করলেন, তখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল কোন পার্টটা? চ্যালেঞ্জিং ছিল আসলে ওরকম, মানে অত বেশি চ্যালেঞ্জিং ও ফেস করতে হয় নাই, কারণ আমারটা একটু ইজি হয়েছে ওর জন্য। ও আমাকে মোটামুটি সব কিছুতে হেল্প করেছে। ও যেরকম বললো যে ক্যামেরা সেট আপ বা মাইক্রোফোন এগুলো নিয়ে ও অনেক চ্যালেঞ্জ ফেস করেছে, বাট আমার ওইটা আসে নাই, কারণ ও আমাকে এগুলাতে হেল্প করেছে। ইভেন আমি আপডেটেড ক্যামেরা দিয়ে শুট করেছি ফার্স্টের দিকে, কারণ ও তার আগে সবকিছু রেডি করে ফেলছিল। দেন আমি তো একটা গোপ্রো কিনে ফেলেছিলাম, ও যে চাইনিজ একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে স্টার্ট করবে, আমি গোপ্রো দিয়ে স্টার্ট করেছি, গোপ্রো 7 দিয়ে স্টার্ট করেছিলাম এটাই। তো আমার আসলে ওরকম চ্যালেঞ্জিং ফেস করতে হয়নি, বাট রাইডিং এর সময় কিছু চ্যালেঞ্জিং ফেস করতে হয়েছে। যেমন মেয়েরা যেহেতু অনেক রকম প্রবলেম থাকে মেয়েদের, তো ওইটাই। তাছাড়া ওরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আমি আমার নিজের দেশে রাইড করেছি, দেশের বাইরে রাইড করেছি, বাট আমার একটা প্রবলেম হয়েছিল, যেমন দেশের বাইরে গিয়ে যখন আমরা অসুস্থ, মানে রাইডিং এর সময়, শুধু দেশের বাইরে না, রাইডিং এর সময় যদি অসুস্থ থাকে, মানে অসুস্থতা হয়, তো সেটা খুব চ্যালেঞ্জিং হয়ে থাকে। এবং এই অসুস্থ অবস্থায় আমি রাইড করেছি অনেকবার। আচ্ছা, মানে সেটা খুব আপু এটা কোনো গল্প যদি বলতেন। 102-3 জন নিয়ে আমি রাইড করেছি। আমার একবার মামস হয়েছিল, আচ্ছা, সেটা হচ্ছে কিরগিস্তানে। ও ওয়াও, কিরগিস্তানের রাইড গুলো তো ড্রিম রাইড, মানে মনে হচ্ছে মানে স্বপ্নের একটা স্বপ্নের দেশে আসলে আসছি,
এরকম একটা ব্যাপার। তো আমার ওই মামস হওয়াতে আমার ফেসটা ফুলে পুরো এরকম হয়ে গিয়েছিল এবং মানে জ্বর থাকতো 102-3, তো ওইভাবে আমি রাইড করেছি। আমি এক সপ্তাহ রেস্ট নিয়েই রাইডে বের হয়েছিলাম, বাট ওইভাবে তখন কমে নাই। জাস্ট আমার প্রত্যেকদিন সকালে মানে 2টা করে নাপা খেয়ে তারপর রাইডিং স্টার্ট করতো, বমি হতো, মানে খুব বাজে অবস্থা ছিল, তাও আমি রাইড করেছি ওইভাবে। মানে তখন ছিল যে আমি লিমিটটা ব্রেক একটা টাইম ছিল আমি একটানা 1000 কিলোমিটার রাইড করতে পারতাম, মানে হয়তো 5-10 মিনিটের জন্য ব্রেক নেওয়া বা তেল নিচ্ছি এইটুকু ব্রেক নেওয়া। তাছাড়া ওই রাইডে আমি 30 কিলোমিটার করে যেতাম আর 1 ঘন্টা করে বসে থাকতাম এরকম। বাংলাদেশে তো আমরা অলমোস্ট 1000 কিলোমিটার রাইড করে ফেলছি, হ্যাঁ, টেকনাফ টু টেকনাফ তেতুলিয়া। থেকে বাংলাদেশের মতো তেতুলিয়া। কিরগিজস্তানের কি ট্রিপটা কি ভাই একসাথে ছিল? একসাথে ছিল। আমাদের ম্যাক্সিমাম ট্রিপে একসাথে থাকে, লাস্ট কয়েকটা হয়তো আলাদা করছে, আমি আলাদা করছি। যেমন আমার থাইল্যান্ড, ভিয়েতনাম এই ট্রিপগুলো আমার আলাদা ছিল, মানে আমি সিঙ্গেল মানে সোলো রাইড করেছি, মানে আমি একা ছিলাম। কোনটা বেশি মজা লাগে, সলো না কাপল? সোলো আসলে মানে বেসিক্যালি সোলো ভালো লাগে না, দুইজনও ভালো লাগে না। দুজন থেকে 3জন 4জন থাকলে আরো ভালো লাগে, কারণ একটা টাইম পরে আমরা যখন লং ট্যুরে যাই মানে ওইটা আমাদের অনেক দিনের থাকে, দেখা যায় 1 মাস, 15 দিন, 20 দিন এরকম। তো একটা টাইম পরে দুজনের চেহারা দেখতে দেখতে আর ভালো লাগে না। আচ্ছা, এই প্ল্যানিং গুলো কে করে আপু? প্ল্যানিং প্রথম দিকে ট্যুরগুলো ওই করতো, তারপর আমার যেগুলো সোলো ট্যুর ছিল ওগুলো আমি প্ল্যান করছি নিজেই সবকিছু করে। আমাদের অবশ্য 3 থেকে 6 মাস আগে থেকে আমাদের প্ল্যান হয়ে যায় এক একটা ট্যুরে। মানে ইট টেকস আ লট অফ এফোর্ট, কিন্তু যে কোন রুট দিয়ে ঘুরবো, কোথায় যাবো, কিভাবে সবচেয়ে যাবো। মজার বিষয় হচ্ছে মানে আমার পছন্দ সবসময় রিমোট এরিয়াতে ট্যুর করা, যেখানে কেউ যায় নাই। আচ্ছা। ওখানে গেলে অনেক কিছু ফেসও করতে হয়, বাট তারপর আমার ওইটাই ড্রিম, এবং ওইগুলো জায়গাতেই আমি সবসময় ট্যুর করছি। কারণ বাংলাদেশ থেকে কেউ কখনো চিন্তা করে নাই যে পামির হাইওয়ে মানে সেন্ট্রাল এশিয়ার তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তানে যে রাইড করবে, যেটা আমরা করে আসছি। যদিও অনেক অনেক বাধ্যবাধকতা ফেস করতে হয়েছে, ওখানে কেউ মানে ইংরেজি বলেই না, ডাক্তাররা পর্যন্ত ইংরেজি জানেন না, যে এইটা একটা যে কি। মানে ডাক্তারদের আমাদের লাকিলি একটা ট্রান্সলেটর পেয়ে গিয়েছিলাম, উনি আসছিল, ওনার পায়ে একটা প্রবলেম ছিল, ওটা ট্রিটমেন্ট করতে। দেন দেখতেছে যে আমরা ডাক্তারের সাথে কমিউনিকেশন করতে পারতেছি না, দেন উনি হচ্ছে ইংলিশ পারে, সো উনি আবার রাশিয়ানে, মানে ওরা সব মানে ওদের মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে রাশিয়ান। আচ্ছা, তো উনি রাশিয়ানে ডক্টরকে ট্রান্সলেট করে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করে এইভাবে। মানে ভালো ছিল যে আর কি কাউকে পাওয়া গিয়েছে। তো আপু, আপনার ফেভারিট বাইক বা কোন বাইকটা আপনার সবচেয়ে ভালো লাগে, সব খুঁটিনাটি দিক দিয়ে যদি দেখেন যে কোন বাইকটা পারফেক্ট আপনার কাছে? MT-15, কারণ আমি MT-15 চালাই, এটা সবাই জানে। বাট আমার কাছে পার্সোনালি এটা বেশি ভালো লাগে, কারণ প্রথমত এটা কমিউটার সেগমেন্টের একটা বাইক এবং ট্যুর করার জন্য বেস্ট, টর্ক বেশি। আর আমার এই বাইকটা নিয়ে তো আমি দেশের মধ্যে তো মানে প্রত্যেকটা লোকেশনে মোটামুটি রাইড করা হয়েছে। ওইভাবে হয়তো মানে 64 হয়তো ওইভাবে একসাথে রাইড করা হয়নি, বাট মনে হয় এক একটা প্লেসে 3-4 বার করে ঘুরে আসছি আমার MT-15 নিয়ে। ইভেন এটা নিয়ে আমি বাংলাদেশ থেকে রাইড করে ইন্ডিয়া ঘুরে আসছি, হাইয়েস্ট মোটরেবল রোড লাদাখ, সেখানে রাইড করে আসছি MT-15 নিয়ে। লাদাখ কোথায় পর্যন্ত যাওয়া হয়েছে আপু? এটা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন তো মানে হাইস্ট যে রোডটা ছিল উমলিংলা, ওটা ছিল 20,000 ফিট প্লাস। তো ওইটাতে যাওয়া হয়নি কারণ তখন বাংলাদেশিদের পারমিশন ছিল না। তো আমরা হাইস্ট গিয়েছি হচ্ছে 17,500, না সরি 18,500, এটা হচ্ছে টাংলাংলা সম্ভবত ওইটার নাম। তো ওই পর্যন্ত মানে 18,500। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে এটা কিন্তু সুন্দরের সাথে সাথে যে মানে খারাপ লাগাটা ছিল, যে মানে চ্যালেঞ্জিংটা ছিল, সেটা হচ্ছে মানে যখন আমরা ঠান্ডার মধ্যে রাইড করতাম আমার মনে হতো আমার হাত, আমার পুরা বডিকে মানে কাঁচি দিয়ে কাটতেছে। মানে যখন রাইড করছি এত ঠান্ডা, মানে ওই ঠান্ডাটা পুরো শরীরে লাগলে মানে পুরো কাঁচি দিয়ে কেউ শরীরের অংশগুলো কাটছে, এরকম আর কি লাগতো। কারণ আমরা ফুল প্রোটেকশন নিয়েছিলাম, উইন্টারের ফুল প্রোটেকশন, কিন্তু তবুও আমাদের কিছু ছিল, মানে আমাদের যে গ্লাভসটা ছিল ওই গ্লাভসটা আসলে উইন্টারের জন্য ছিল না। আমরা ইন্ডিয়াতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম, মানে এখানে তো পাওয়াই যায় না বাংলাদেশে, তো ইন্ডিয়া গিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, ভেবেছিলাম যে ওটাতে কাজ হবে, বাট কাজ হয় নাই। এই জন্য মানে বেশ কিছু প্রবলেম। ইভেন হচ্ছে রাইডিং জ্যাকেটের ভিতরে যে লাইনারটা থাকে, উইন্টার লাইনার, ওটাতেও কাজ হয় নাই। আমাদের কাছে যে মোটা জ্যাকেট ছিল, ওই মোটা জ্যাকেট পরে তারপরে রাইডিং জ্যাকেট পরে মানে নড়াচড়াও করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমি ইউজুয়ালি যেটা জানি এই ধরনের অফ রুট গুলোতে হচ্ছে ভারী বাইক ইউজ করে, একটু ওয়েট যে বাইকগুলো থাকে। তো আপনি MT-15 নিয়ে গেলেন, সো কোনো রকম কমপ্লিকেশন আসে না? MT-15 নিয়ে আমার কোনো রকম কোনো প্রবলেম না, আমি খুব স্মুথলি রাইড করে আসছি। মানে আসলে ভারী বাইক হলে দেখা যায় যে কমফোর্টেবল কিছু বাইক, মানে অফ রোডের তো কিছু বাইক থাকেই, ট্যুরিং কিছু বাইক থাকে, মানে স্পেশালি ট্যুরিং, স্পেশালি কমফোর্টেবল রোড মানে অফ রোডের জন্য। তো MT-15 হয়তো মানে পুরো ওইভাবেই না, ওইভাবে রেডি করা না, কিন্তু হচ্ছে
মানে ওটা নিয়ে আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কারণ আমি এটাতে কমফোর্ট ফিল করি। আমি এখানে রাইড করে অলরেডি মানে এটাতে এত কমফোর্ট ফিল করেছি, আমার এত ভালো লাগে MT-15 যে ওটা নিয়ে আমি ইজিলি স্মুথলি খুব ভালোভাবে রাইড করি। MT-15 হালকা বাইক হইলেও আমরা আসলে ভারী করে নিছিলাম। হ্যাঁ। আমরা 2 মাসের ট্যুরে বাইরে হয়েছিলাম মোটামুটি 80 কেজি। হ্যাঁ, মানে আমাদের যে ব্যাগ ছিল, 2 ব্যাগ মানে শ্যাডেল ব্যাগ ছিল, 2 সাইডে এত ওয়েট ছিল, মানে বাইকটা লাগতো প্রাইভেট কারের মতো। মানে হচ্ছে একটা কার যাচ্ছে, ইভেন হচ্ছে আমি কিছু কিছু রোড ছিল অনেক মানে কি বলে ছোট, মানে একটা গাড়ি যদি আসে তাহলে একটা বাইকও যেতে পারবে না, এরকম অনেক জায়গাতে আমার একদম খাদের মানে রাস্তার সাথে খাদের একদম আগে সাথে সাথে দাঁড়াতে হয়েছে, দেন গাড়িটা পাস করছে, তারপর আমি গেছি, এরকম আর কি। কত সুন্দর সুন্দর স্টোরি, অনেক মানে টাফ প্লাস মজা। বাট ওই ট্যুরে আমার একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমার ল্যাপটপ হারিয়ে গিয়েছিল, সেটা খুঁজে পাইনি, সেটা নিয়ে আমরা লাস্টের দিকে একটু আপসেট, মানে এটা একদম ট্যুর শেষের দিকে ছিল তখন এটা নিয়ে একটু এখনো তো চোখে সব বারে দৃশ্যগুলো ভাষার কথা আছে, এটা দৃশ্য ভাষা। আমার সব থেকে বড় আফসোসটা ছিল যে আমি পুরা এত কষ্ট করে রাইড করে গেলাম, এত সুন্দর সুন্দর শুট নিলাম, কিন্তু আমি একটা ভিডিও আমি আপলোড করতে পারি নাই, কারণ আমার সব কিছু আমার ল্যাপটপে কপি করা ছিল, ল্যাপটপটা চলে যাওয়াতে আমি কিছু করতে পারিনি। মেবি নেক্সট ট্রিপে অনেক ভালো কিছু লেখা আছে এবং আমরা সেই ভিডিওগুলোতে দেখবো। অবশ্যই। হ্যাঁ আপু, যেহেতু ট্যুর নিয়ে কথা হচ্ছে, ঘোরাঘুরি নিয়ে কথা হচ্ছে, তো আপনাদের কাছে সবচেয়ে বেস্ট ট্যুরটা কোনটা ছিল সেটা যদি একটু বলতেন। সব ট্যুরই বেস্ট, কারণ আমরা প্রত্যেকটা ট্যুর খুব এনজয়ের সাথে করি, যখন বের হয় অনেক ভালো লাগা কাজ করে। বিশেষ করে ট্যুরে যাওয়ার আগে আমাদের যে অ্যারেঞ্জমেন্টগুলো থাকে, এটা কেনা ওটা কেনা, এটার জন্য এই প্ল্যান করা ওই প্ল্যান করা, ওইখানে গিয়ে এটা করবো ওটা করবো, এটাই সব থেকে ভালো লাগা, এবং ট্যুরে যাওয়ার পরে তো আরো ভালো লাগা কাজ করে। আমি বলবো আমার কাছে ছিল হচ্ছে সেন্ট্রাল এশিয়া পামির হাইওয়েতে রাইড করার যে এক্সপিরিয়েন্সটা, এটা যদিও পুরোটা ফুলফিল করতে পারি নাই, নেক্সটে আবার যাব, কিন্তু এটা সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, সবচেয়ে গুড এক্সপিরিয়েন্স ছিল। গুড এক্সপিরিয়েন্স ছিল এই কারণে বাংলাদেশ থেকে কেউ কখনো ওইখানে প্ল্যান করে নাই, সাহস করে নাই। সো আমি তো ফার্স্টে থেকে এরকমই, মানে আমি এমন জায়গায় প্ল্যান করি বা এমন কিছু প্ল্যান করি যেটা কেউ করে নাই, হয় নাই, তো এগুলা নিয়ে প্ল্যান করি। তো যেভাবে সেই কাজ, ওখানে ভিসা পাওয়াটা সবচেয়ে বেশি জটিল ছিল, তো অনেকের হেল্প নিয়ে অনেকভাবে ভিসা করতে হয়েছে। ফার্স্টে একটা কান্ট্রির ভিসা করতে হয়েছে, তারপর ওইখানে যে ওই কান্ট্রিতে যে আবার পাশের কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে হয়েছে, এইভাবে ভিসাগুলো কালেক্ট করছি, কষ্ট করে করছি। কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখলাম, আমরা তো এশিয়ার এনভায়রনমেন্টগুলো দেখছি, কিন্তু ওইখানের পুরা ব্যাপারটাই আলাদা। পুরা ল্যান্ডলক কান্ট্রি, কোনো সমুদ্র নাই, অ্যান্ড এত সুন্দর ওয়েদার, এত সুন্দর, মানে আকাশের দিকে তাকাইলে মনে হবে এত নীল কেন, অন্যরকম, পুরাই অন্য, ওয়েদারটাই আলাদা, পলিউশন নেই একদম। একদমই না। মিজু আকাশের কথা যেহেতু বললো, ওরকম একটা সুন্দর এনভায়রনমেন্ট দেখতে দেখতে মিজু বাইক নিয়ে পড়ে গেছিল। সবচেয়ে মজা লাগছে হচ্ছে ওইখানে কোনো রোড নাই বললেই চলে, পুরোটাই অফ রোড। হ্যাঁ, পুরোটাই অফ রোড, নুড়ি, মানে বালু, মনে হচ্ছে পাথর। পাবজি খেলেছেন নিশ্চয়ই, বাট দেখা হয়েছে। আমি যখন ওখানে রাইড করছিলাম, আমি তো পাবজি খেলছি মনে হচ্ছে, একদম ঠিক ওরকম, মানে রাস্তা নাই, পুরা চারিদিকে ছোট ছোট পাহাড়, আবার নীল আকাশ, কি সুন্দর, মানে একদম মনে হচ্ছে ড্রিম একটা কান্ট্রি, মানে ড্রিম থাকে না আমাদের, মানে ওরকম আর কি। মানে আমরা যেরকম রূপকথার গল্পতে যেরকম দেখতাম বা শুনতাম, পড়েছি যেরকম, মানে ওরকম লাগছিল। একটা সিঙ্গেল পার্সন একটা এরিয়ার মধ্যে নাই, মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে দেখি নাই কাউকে। আর ম্যাক্সিমাম জায়গাতে আমাদেরকে রান্না করে খেতে হয়েছে, মানে এমন মানে কোথাও রেস্টুরেন্ট নাই, কিচ্ছু নাই। টেন্টে থাকা হয়েছে? হ্যাঁ, টেন্টে আমরা থেকেছি। সেটা ছিল 11,000 ফিট উপরে একটা লেক আছে, পুরা লেকটা হচ্ছে 30 কিলোমিটার, এবং ওই লেকের পাশে ছোট 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 টেন্ট করা, ওই টেন্টে আমরা থেকেছিলাম। মানে ওখানে যাওয়ার জন্য আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, মানে এমন একটা প্লেস যে ওই প্লেসে যদি একটা মানুষ ওখানে অ্যাক্সিডেন্ট করে পড়েও থাকে, মোটামুটি 1 মাসের মধ্যে তাকে কেউ খুঁজতে আসবে না, এরকম, মানে ওই রোড দিয়ে কেউ যাওয়া আসা করে না। আমরা আনফরচুনেট ওই রোডে ঢুকে গিয়েছিলাম। আপু ভাই, আপনারা যখন এই যে কন্টেন্ট প্ল্যানিং করেন বা এই যে মোটর ব্লগিং এর প্ল্যানিং করেন, তখন প্ল্যানিংগুলো বেশিরভাগ কে করে? আর প্ল্যানগুলো আসে, ইন্সপিরেশনটা কই থেকে আসে? আর মাঝে মধ্যে কি প্ল্যানিং করতে গিয়ে একটু ছোট্ট মিষ্টি দুষ্টু ঝগড়া কি হয়? প্ল্যানিং এর সময় আসলে এমনিতে তো ঝগড়া তো সব সময় হয়, পার্ট অফ লাইফ। নরমাল ব্যাপার, মিষ্টি দুষ্ট না, এটা সিরিয়াস। ঠিক আছে। তো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের আগে যে ট্যুর গুলো হয়েছে সব ওই প্ল্যান করেছে। যেমন ইন্ডিয়া ট্যুরটা তো আমরা টোটাল 10টা স্টেট রাইড করেছি ইন্ডিয়াতে। 10 কত কিলোমিটার ছিল? এটা টোটাল 9,000 কিলোমিটার।
9,000 কত ইভেন হচ্ছে এই 9,000 কিলোমিটার আমরা প্রত্যেকদিন রাইড করেছি। মাঝখানে হয়তো 1-2 দিন আমাদের গ্যাপ দিয়েছে, বাট প্রত্যেকদিন আমাদের রাইড করতে হয়েছে। এরপরে রাইড করতে করতে জায়গাগুলো দেখতে ভালো লাগে তাই না? রাইড করতে করতে তো ভালো লাগে। ওই যে ও একটা কথা বলছিল ফার্স্টে যে যখন আমরা শুট করি তখন আমরা আসলে কোনো কিছু উপভোগ করতে পারি না। তো রাইডের মাঝখানে যখন দেখা যায় যখন আমাদের ক্যামেরা চলছে না তখন আমরা সুন্দরভাবে সবকিছু উপভোগ করতে পারি। যখন ক্যামেরা চলে সেটা রাইডিং এর মধ্যে হোক বা রাইডিং ছাড়া হোক তখন আমরা আর কিছু উপভোগ করতে পারি না। এটা অ্যাভয়েড করার জন্য এখন আমরা যেটা করি ক্যামেরা ছাড়া ট্যুর দেই নিজেরা, জাস্ট রিল্যাক্সেশনের জন্য। আর আসল কোথায় ট্যুর ট্যুরটা দিব? বাংলাদেশে তো সব ঘুরে ফেলছি, এক একটা জায়গায় 3 থেকে 4 বার করে ঘুরে আসছি। এখন অডিয়েন্সরা কি বেশি চায়, কি টাইপের ভিডিও সবচেয়ে বেশি চায়? এখন অডিয়েন্সরা চাই দুজনের ভিডিও একসাথে দেখতে চাই, যেটা আমরা কখনোই করি নাই। মানে আমরা সবসময় আলাদা, মানে ও যখন ওর ইউটিউব চ্যানেল স্টার্ট করছে, ফেসবুক পেজ, ওরটাতে কোথাও আমি ছিলাম না, তখন আসলে থাকারও কথা না, কারণ আমাদের ব্যাপারটা কেউ জানতো না। আর আমিও যখন স্টার্ট করি তখনও আসলে আমাদের ব্যাপারটা জানতো না, যেহেতু আমরাও শো করি নাই। ইভেন আমরা যখন বিয়ে করি তারপরেও আমরা করি না। এটা আসলে মানে দুইজন মিলে চিন্তা করলাম যে থাক, করবো না, যদি করি তাহলে আলাদাভাবে আরেকটা স্টার্ট করব, দেন ওইটাতে আমরা কাপল ভ্লগ করব। কিন্তু এইটাই মেনটেন করতে গিয়ে আমরা সময় পাচ্ছি না, আবার আলাদাভাবে মেনটেন করা। আচ্ছা আপু ভাইয়া, আপনাদের মোটর ব্লগিং সম্পর্কে শুনলাম, কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুনলাম, তারপর আপনাদের কেমিস্ট্রি, লাভ সব কিছু নিয়ে তো শুনলাম, কিন্তু আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছে এবং যারা আপনাদের মতন করে নতুন করে আবার স্টার্ট করতে চান কন্টেন্ট ক্রিয়েশন, তাদের জন্য যদি একটু কয়েকটা কথা বলতেন যে কীভাবে স্টার্ট করা যায়। যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি করি, তো আমার সাজেশন থাকবে মেয়েদের জন্য, যারা মোটো ব্লগিং করতে চান বলবো শুরু করে দেন। এটা আসলে আহামরি এমন কিছু না। আর অন্য কেউ কি বললো না বললো, মেয়েদের আসলে বাইকিংয়ে অনেক ধরনের চ্যালেঞ্জিং আছে। যেমন রাস্তাতে বাইক রাইড করলে তো অনেকে অনেক কথা বলে, বিভিন্ন রকম। ইভেন হচ্ছে যেটা হয়, কেউ যদি ধর আমি রাইড করছি, কোনো ছেলে যদি দেখছে যে তাকে আমি ওভারটেক করছি, তার জন্য মাথা খারাপ হয়ে গেছে যে ও আমাকে কেন ওভারটেক করলো, এইবার সামনে এসে এরকম এরকম করতে থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। তো এরকম অনেক কিছু ফেস করতে হয়েছে। তো অনেকে এগুলা চিন্তা করে হয়তো করতে চায় না, বাট এখন কিন্তু অনেক মেয়ে রাইডার, মানে ফিমেল রাইডার বেড়েছে, আগে যেটা ছিল না। এখন অনেকেই ইভেন ব্লগও করছে। তো আমি বলবো যে শুরু করে দেন, এত কিছু ভেবে লাভ নাই। আর যারা কাপল ব্লগ করতে চায়, কাপল ব্লগ তো হচ্ছে আসলে অনেকেই পছন্দ করে আবার অনেকেই করে না। তো যারা করতে চায় তারা তাদের যদি দুষ্টু মিষ্টি ভালোবাসা এবং পুরো মানে যেটা তাদের নিশ থাকবে, যে কন্টেন্ট কি নিয়ে কন্টেন্ট করতে চাচ্ছে, সেটা যদি তারা ফুটায় তুলতে পারে সুন্দরভাবে, দেন ইউকো। এটা হচ্ছে ব্যাপার। আমি যদি সাজেশন দিতে চাই তাহলে আসলে কাপল ভ্লগ করতে চাইলে আসলে ট্রাস্ট অ্যান্ড কম্বিনেশন দুইটাই ঠিক রাখতে হবে, তাহলে মোটামুটি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর যারা মোটো ব্লগিং করতে চায়, এখন মোটো ব্লগিং করাটা একটু টাফ, মানে অনেক বেশি মোটো ব্লগার মার্কেটে, অনেক। যদি সে কোনো ইউনিক আইডিয়া আনতে পারে যেটা মার্কেটে একদম নাই, যেমন ফার্স্টের দিকে আমরা অনেক সার্ভাইভ করে অনেক কষ্ট করে কিছু একটা ট্রাই করছি, নতুন একটা অ্যাঙ্গেল ট্রাই করছি, তো এরকম ইউনিক কিছু যদি কেউ করতে পারে তাহলে তার জন্য এটা বেস্ট হবে। মেয়েদের জন্য এটা আবার সহজ, কারণ মেয়েরা বাইক চালালেই ওটাই মোটো ব্লগ, ওটাই কন্টেন্ট। রাইডিংয়ের অনেক চ্যালেঞ্জিংয়ের কথা শেয়ার করেছি, তো আমি আরেকটা ব্যাপার মিস করে গেছি। সেটা হচ্ছে আমরা যখন ইন্ডিয়াতে রাইড করেছিলাম ওই সময়, এটা আসলে ওই সময়টা আমাদের জন্য টাফ ছিল, বাট এখন আমি সব কিছু মানে আমার কাছে মজা লাগে, এটা মনে উঠলে হাসি পায়। তো সেটা হচ্ছে ও যে বাইকটা ছিল ওটা অন্য ব্র্যান্ডের, অ্যান্ড আমরা যখন লাদাখে পৌঁছাই, ওটা তো হাই অ্যালটিটিউড, অ্যান্ড ওখানে হচ্ছে অক্সিজেনের প্রবলেম থাকে। তো তখন হচ্ছে ওখানে পৌঁছানোর পরে প্রতিদিন ওর বাইকটা, মানে ফার্স্ট যেদিন আমরা যেটা ফেস করি, ওখান থেকে আমরা জাস্ট মানে একটু সিটির দিকে আসবো, ওর বাইকটা স্টার্ট দিতে যায়, স্টার্ট হচ্ছে না। মানে কি একটা সমস্যা, কি হলো স্টার্ট হচ্ছে না। অবশ্যই এটা আমরা জানতাম এরকম প্রবলেম আমরা ফেস করতে পারি, বাট এটা যে হবে এটা চিন্তা করি নাই। এখন হচ্ছে যেহেতু এই প্রবলেমটা হচ্ছে, তো যতদিন আমরা ওই এরিয়াতে ছিলাম, লাদাখের এরিয়াতে, যতদিন না আমরা হচ্ছে নর্মাল এরিয়াতে আসছি, ততদিন পর্যন্ত প্রতিদিন সকালে আমাদের রাইড স্টার্ট করা লাগবে। ওর বাইকটা ঠেলা লাগতো। ইভেন ও কি করতো, আমার MT-15 নিয়ে ও হচ্ছে পা দিয়ে ওর বাইকটা ঠেলতো, আমি ওই বাইকে বসে থাকতাম প্রত্যেকদিন সকালে। এটা আমাদের রুটিন, ওর বাইক ঠেলে ঠেলে স্টার্ট করতে হবে। আর আরেকটা ব্যাপার ছিল, যখন হচ্ছে যেহেতু আমরা পাহাড়ি এরিয়াতে ছিল, ঢালু রোড পেতাম যে এরিয়াতে আমরা রাইড শুরু করছি, তখন আবার একটু ইজি হইতো ওই সময় আর কি, ঢালু এরিয়া থেকে আমরা বাইকটা। এখানে একটা মজার ঘটনাও আছে, লাদাখের ওখানে তো মানে হাই অ্যালটিটিউডে যখন আপনি একটু হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, একটুতেই আপনার কিন্তু দম শেষ, অক্সিজেন লেভেল অনেক কম। তো আমার বাইকটা কার্বোরেটর হওয়ার কারণে, অক্সিজেন লেভেল কম থাকার কারণে স্টার্ট নেয় না, ফার্স্টে গরম হইতে পারে না, এই কারণে স্টার্ট নেয় না।
তো ওইখানে একজন খুব পালোয়ান টাইপ আসছে, ঠেলাঠেলি করতেছে, আমরা দুজন দেখতেছে, ও কাজ টাজ করে ওখানে, হয়তো ওর সমস্যা হলো, আরে আমি ঠেলতেছি তুমি বসো। হ্যাঁ, আমি বললাম অনেক কষ্ট হবে কিন্তু এটা ভারী বাইক, আরে কোনো ব্যাপার না এটা আমার জন্য বলে আমি বসলাম, দিছে ঠেলা 2-3 বার দেওয়ার পরে দেখি জিভ অর্ধেক বাইরে হয়ে গেছে, আর হবে না। সে এমন ইয়া করলো যে না আমি পারবো, এটা হবে, সমস্যা নেই, এটা আমার কাছে কিছুই না। রাইডিং এর মধ্যে এদিকের বিশেষ করে যখন আমরা লাদাখে ঢোকার আগের এদিকের রাইডগুলা, এখানে তো আমরা পার ডে রাইড করেছি প্রায় 600 থেকে 700 কিলোমিটার এক্সপ্রেস ওয়েগুলোতে। এইগুলো জায়গাতেও এরকম মানে ওরকম প্রবলেম হয়তো হয়নি, বাট রাস্তাতে দেখা যায় যে দুর্ঘটনা ঘটার মতো এরকম অনেক সিচুয়েশন হয়েছে। যেমন আমার যেটা হয়েছে, দেখি একটা কুকুর রাস্তার মধ্যে অলরেডি মানে একটা গাড়ি হয়তো তাকে মেরে চলে গেছে, আমি বুঝতে পারি নাই, আর পরে ওই কুকুরটার উপর দিয়ে উঠাই দিছি, মানে এমনভাবে বাইকটা মানে মনে হচ্ছে আমি পড়ে গেলাম, আমার পাশে একটা ট্রাক ছিল, আমি পড়ে গেলে হয়তো ট্রাকের নিচে চলে যেতাম, এরকম একটা ব্যাপার। মানে এরকম অনেক খারাপ সিচুয়েশন ফেস করেছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের আগের সবকিছু ভালো ছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। তবে এগুলার থেকে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, এখন যেটা অনেক কাজে লাগে, এখন একদম মানে যেটুকু দরকার ওইটুকু জিনিসপত্র ট্যুরে ক্যারি করতেছি, কিছু লাগলে এক্সট্রা কিনে নিচ্ছি, কিন্তু এভরি আগে এক্সপেরিয়েন্স তো ইজ দেখা মেকিং যায় যে ইউ গাইস মানে বেটার আর কি। যেমন আমি এখন যেটা মানে ওই এক্সপেরিয়েন্স থেকে, ওই রাইডগুলোর এক্সপেরিয়েন্স থেকে আমি এখন নিজে সলো ওয়ার্ল্ড ট্যুরের প্ল্যান করতেছি, যে বাইক নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বের হবো। আপু আমাকে নিয়েন সোলো মানে ডুও যায় চলে। সেই ভিডিও হিসেবে সবাই আপনারা করলে আমি কি করব? তাহলে আপু ভাই আপনি যে আমাকে সাথে নিন, আমি হয়তো মাদ্রাসায় আমার একটা পার্টনার পেয়ে যাবো, সেটা আরো বেটার হবে, সেটা ভালো হবে। আমার বিলিয়ন হয়ে যেতে পারেন কোনো আমার বাইক তো আলাদাই থাকবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ডান ডান ডান, একটা প্ল্যান করা হোক তাহলে। আর একটা মজার বিষয় শেয়ার করি, যখন 60 দিনের জন্য ঢাকা থেকে বের হয়ে গেলাম, লাদাখ ঘুরে এসে যখন আবার ঢাকায় আসলাম, অনেকেই চিনতে পারতেছিল না আমাদেরকে, মানে ফেস এত ডার্ক, এত মানে শুধু রাইড, মানে প্রত্যেকদিন রাইড করছি, রোদ, তারপর ঠান্ডা, মানে অনেক ঠান্ডা, আর এর মধ্যে এমন হয়েছে আমরা লাদাখে ঢোকার পরে 3-4 দিন গোসল করি না। যে ঠান্ডা, মানে আপনি তো পানি আর নামই পানি নিতে তো পারবেন না। নাই, আপনি যে গোসলটা করবেন ওখানে, আমরা এমন জায়গাতে ছিলাম ওখানে তো পানি নেই, আপনি গোসল করবেন কি করে? ওয়াশরুমের পানি তাই মানে আমাদের মেপে মেপে ইউজ করতে মেক হচ্ছে, সেন্স। হ্যাঁ, এরকম হচ্ছে ব্যাপার। তো তখন আমরা আপনাদের ট্রিপ গুলোর কথা বলবো, আমার মাথায় একটা কথা আছে, ওয়াশরুমের কথাটা অনেকবার কিভাবে ভালো ছিল, ওরা না অনেক ক্লিন, হ্যাঁ, আচ্ছা ওয়াশরুমগুলো টেন্টের সাথে যে ওয়াশরুমগুলো সবগুলো অনেক সবগুলা সুন্দর করে ওরা স্ট্যান্ডার্ড, আমাদের 5 স্টার হোটেলের মতো বললেও ভুল হবে না কোনো, কারণ খোলা জায়গার ফিলটাই অন্য। আমরা নেচারে দেখে নেচারে। ইন্ডিয়াতেও ট্রেনে ছিলাম, তো ওখানেও সেম, ওরা অনেক ক্লিন। সারচুতে ও যে ঘটনাটা বললো, যে লোকটা বাইক ঠেললো, ওটা ওই জায়গাটা আমরা অ্যাভয়েড করতে চাইছিলাম আসলে, কারণ সবাই নিষেধ করে সারচুতে থাকার জন্য, কারণ ওইটা হচ্ছে যারা নর্মাল মানুষ, মানে যারা ফার্স্ট টাইম যায় ওদের জন্য ওই অ্যাটমসফিয়ারটা সুইটেবল না, তো যার কারণে হচ্ছে মানে অ্যাভয়েড করতে চাইছিলাম। আমরা চলেও গেছি, কিন্তু আমাদের আবার ওখানে ব্যাক করতেছে, ওই যে আমার ল্যাপটপটা হারিয়ে গিয়েছিল, ওইটা খোঁজার জন্য আমাদের ব্যাক করতে হয়েছে। অনেক হ্যাঁ, অনেক আমাদের সর্বনাশ হয়েছে। 1 লক্ষ টাকার উপরে ক্যামেরা নষ্ট হয়ে গেছে, একটা ক্যামেরা চুরি হয়ে গেছে, হ্যাঁ, একটা ক্যামেরা চুরি হয়ে গেছে, এটা আমরা হচ্ছে মিনিমাম জম্মু থেকে। 6টা-7টা ক্যামেরা নিয়ে গেছিলাম। এবং এটাও একটা লেসন যে একটা ট্যুরে এত ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। যদি ফোন দিয়ে যারা শুট করে, ফোন থাকলে এনাফ, একটা অ্যাকশন ক্যামেরা থাকলে এনাফ মোটো ব্লগিং এর ক্ষেত্রে। মানে আমার শুনে তো ল্যাপটপ চুরি, ল্যাপটপ পড়ে গিয়েছে, ক্যামেরা চোখের সামনে ভেঙে গিয়েছে, একটা চুরি হয়েছে। দেন আমরা ওই দিন ওই 80 কিলোমিটার আবার ব্যাক করছি, মানে 80 কিলোমিটার আমাদের টোটাল 6 80 ঘন্টা কিলোমিটার লাগছে। মানে আমাদের 300 কিলোর সমান হ্যাঁ, বাংলাদেশে। মানে পাহাড়ি রোড 6 ঘন্টা লাগছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, একদম একদম 450 কিলোমিটার একদিনে রাইড করার টেনশনে আমাদের প্যানিকের আসলে কারণে সবকিছু এটা সবকিছু চলে গেছে। এখন আর ওই জিনিসটা করি না, শিখে ফেলছি। তো ওই সময় আমাদের আবার ওই 80 কিলোমিটার ব্যাক করে ওই আবার মাঝখানে সারচুতেই থাকতে হয়েছে। আমার MT-15 নিয়ে তো আমার ইন্ডিয়া রাইডটা করা হয়েছে, এবং আমি এই বাইকটা ফার্স্ট যখন কিনি, কেনার পরে আমি মনে হয় বাংলাদেশে 700 কিলোমিটার রাইড করেছি, তারপর ইন্ডিয়া চলে গেছি, তারপর ইন্ডিয়াতে আমার 9000 কিলোমিটার রাইড হয়েছে এই বাইকটা নিয়ে। তো ব্রেকিং পিরিয়ড বলা যায় যে হ্যাঁ, বেশি আসলে হয়েছে। 9000 কিলোমিটার। হ্যাঁ, একদম একটা না, তাও আবার একটা না, মানে প্রতিদিন রাইড হয়েছে, প্রতিদিন রাইড 600, 500, 1000 এরকম 1000 কিলোমিটার আমরা রাইড করেছি একদিনে। ও মাই গড, 1000 কিলোমিটার একদিনে। হ্যাঁ, ওইটা ইন্ডিয়াতে ইজি হয়েছে, তার কারণ মানে এক্সপ্রেস ওয়ে পেয়েছি আমরা অনেকগুলা,
একটা এক্সপ্রেসওয়ে ছিল পুরোটা 300 কিলোমিটার, সেটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, পুরোটা একদম 300 কিলোমিটার স্ট্রেট, একদম 3 ঘন্টাও লাগে নাই। 6 লেনের রাস্তা। মানে আমরা জাস্ট মানে এই মাথা থেকে টোল দিছি, ওই মাথায় টোলের স্লিপটা দেখিয়ে বের হয়েছে এরকম। ট্যাঙ্কও ফুল ছিল, ও মাঝখানে একবার আমরা ফুয়েল নিয়েছিলাম ওই রোডে, একবার নেওয়া লাগবেই আর কি। ইন্টারেস্টিং তো, 300 কিলোমিটার এক্সপ্রেসওয়ে, একদম একটা 300 কিলোমিটার, ইভেন ওদের তো এটা অনেক এক্সপেরিয়েন্স করতে হবে আমারও। এটা হ্যাঁ, অনেক অনেক মজা ছিল। সুন্দর এটা। আপনি যেহেতু আপনি নিজেও একজন বাইক রাইডার, যখন ইন্ডিয়াতে যাবেন এটাতে এক্সপিরিয়েন্স করবেন। তারপরে হচ্ছে ইয়ামুনা এক্সপ্রেসওয়ে আছে, অনেকগুলা বেশ ভালো রাইড হয়েছে। তো এটা মেইন হচ্ছে এমনিতে ধরেন নর্মাল রোডে তো কোনো প্রবলেম হয় না বাইক নিয়েই, বাট আমরা একসাথে অনেক লং রাইড করেছি, সেটা আমার MT-15 এত ভালো সাপোর্ট দিয়েছে, সেটা মানে বিশেষ করে যখন আমরা লং রাইড, ওই যে 1000 কিলোমিটার রাইড যেটা বললাম, মানে কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি আমরা। জাস্ট হচ্ছে মানে অল্প অল্প করে ব্রেক নেওয়া হয়েছে, ছোট ছোট ব্রেক, আধা ঘন্টা 10 মিনিট এরকম। But হ্যাঁ, সেটা তাছাড়া- বাট বলতেই হয়। সাপোর্ট একদম একদম বাইকের সাইড থেকে যে সাপোর্টটা, একদম। আর 9000 কিলোমিটার একটানা রাইড করছি এই বাইক নিয়ে, অফ রোড, হাই হিল, ডাউন হিল, নর্মাল রোড, সবকিছু। মানে কোথাও কোনো বাইকের টায়ার মানে পাংচার হওয়া থেকে শুরু করে বা ইঞ্জিনে কোনো প্রবলেম বা কোনো রকম কোনো ইস্যু আমার হয়নি। ইভেন এত হাই অ্যালটিটিউডে রাইড করেছি, কোনো রকম কোনো মানে মানে চ্যালেঞ্জিং আমার ফেস করতে হয়নি বাইক নিয়ে। অনেক বাইকে হয় না যে থ্রটল দিলে বাইকটা আগাচ্ছে না, বাট আমি খুব স্মুথলি হাই হিলে উঠে গিয়েছি, ডাউন হিলগুলো আমি কভার করেছি খুব সুন্দরভাবে। মানে বাইক পার্টনার লাইফ পার্টনার থেকে ভালো ছিল। থেকে ভালো এটা একটা হইলো। এই মানে হচ্ছে আপনাদের যেটা পুরো কনভারসেশনে বুঝতে পারছি যে লাদাখ ট্রিপে আপনাদের বাইক পার্টনার লাইফ পার্টনার থেকে ভালো ছিল। না, আমারটা আবার কার্বোরেটর বাইক ছিল, তো আমার কার্বোরেটর বাইকটা একটু সাফার করছে। নরমালি অক্সিজেন কম পায় নাই, ওটা এফআই হওয়াতে একদমই কোনো সমস্যা হয় নাই। এবং ইভেন তো ইন্ডিয়াতে আমাদের রাইড শেষে ওর তো সার্ভিস করার জায়গা পেয়ে গেছে, ইয়ামাহার সুন্দর সার্ভিস সেন্টার আছে, দিছে, ইজিলি সার্ভিস হয়ে গেছে, তেমন কোনো টাকাও খরচ হয় নাই। হ্যাঁ, ওরা কোনো টাকাও আর দেয় না আমার থেকে। তো ঘোরা লাগছে 3 দিন যে এই বাইকটা কোথায় সার্ভিস করাবো, এই একটা পেইন হয়েছে। আমি বাকি ইঞ্জিন সব অয়েল কিছু চেঞ্জ স্মুথ করছি ছিল। ওই সার্ভিসিং সেন্টারে। ওরা আসলে মানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি, এটা চিন্তা করে ওরা আমার থেকে কোনো পেমেন্ট নেয় না আর কি। মানে একটা কমিউনিটি আর কি, ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ, কমিউনিটি। এটা তো আসলে সুন্দর। Yamaha ইভেন একটা- তো ইন্ডিয়াতেও এমন বাইকিং কমিউনিটি আছে, আমি বলবো ওয়ার্ল্ডের মধ্যে বাইকিং কমিউনিটি অনেক হেল্পফুল একে অপরের প্রতি। যেমন আমরা গেছি, আমাদের কি সমস্যা হয়েছে, কোথায় ক্যামেরা হারাইছে, কোথায় ল্যাপটপ হারাই গেছে, ওদের কোথায় কি পোস্ট করা লাগে, কি করা লাগে, মানে সব ইচ অ্যান্ড এভরিথিং। ওই যে বললাম আমার বাইকটা নিয়ে 3 দিন ঘুরছে, আমি কিন্তু ঘুরি নাই, আমি জাস্ট জানাইছি আমার এটা করতে হবে, ওরে কোথায় যাইতে হবে, কোন সার্ভিস সেন্টারে যাইতে হবে, সব অ্যারেঞ্জ করে দিছে জাস্ট 1 মিনিট টাইমের ভিতরে। তারপর আমার বাইকটা ওরা একটু টাইম নিছে, কারণ ওরা মানে এই আমি যে বাইকটা নিয়ে গেছিলাম ওটা ওর ইন্ডিয়াতে বাইকটা নাই। ইয়ামাহা সার্ভিসিং সেন্টারে কিছুটা কাজ করানো হয়েছে, বাট পরবর্তীতে ওরা একটু ফেল করে দেন আমরা আরেক জায়গায় কারণ নিয়ে ওইটা যাই। রেলেভেন্ট ছিল না ইয়ামাহার সাথে, বা ওই বাইকটা টোটালি ইন্ডিয়াতে নাই। মানে আচ্ছা। অনেক সুন্দর বাইক, বাট দেখা গেল চাইনিজ ব্র্যান্ডের হওয়ার কারণে End চাইনিজ of the কোনো day it বাইক didn't work. চাইনিজ কোনো বাইক ইন্ডিয়াতে চলে না আর কি। এটার জন্য খুবই সাফার করছি। ইদানিং একটু শুরু হয়েছে, বাট আগে একদমই ছিল না। তো ওইখানে মেকানিক যখন দেখছে, ও বুঝতেছে না যে কি করবে, একবার বলে এটা লাগবে, একবার বলে ওইটা লাগবে, বাট আসল যে সলভটা করা লাগবে ওটা পারতেছিল না। অনেক পরে 3 দিন পরে যে ফাইনালি ওটা সলভ হয়েছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম কথার মাঝখানে বলে ফেললাম। ইয়ামাহা তো আসলে যেখানে যাই সবকিছু অ্যারেঞ্জ করেই দিয়েছে আমাদের জন্য। বাংলাদেশের কোনায় কোনায় যেখানেই যাব সবকিছু পেয়ে যাব। Connection. হ্যাঁ, একদম, শুধু কানেকশন না, সবকিছু, মানে কোনো রকম কোনো প্রবলেম হলে বা কোনো ইস্যুজ হলে, ইভেন দেশের বাইরে গিয়েও আমি পেয়ে গিয়েছি লাকিলি। একদম একদম যে কোনো জায়গায়। হ্যাঁ হ্যাঁ, সার্ভিসিং এর ব্যাপার তো এটা বলাই লাগে না, এটা এখন সবাই সব যারা ইয়ামার বাইক ইউজ করছে বা যারা এটা সবাই জানে যে যে বাংলাদেশের কোনায় কোনায় সার্ভিস পয়েন্ট মনে হয় এখন আছে, এবং যেখানে নাই সেখানেও প্রবলেম ফেস করলে সেখান থেকে উদ্ধার হওয়ারও ব্যাপার আছে। অন্য কান্ট্রির কথা বলতে পারবো না, ইয়ামাহা বাংলাদেশের সার্ভিসে বেঞ্চমার্ক তৈরি করছে, এটা বলতে আসলে। পারবো। So Yamaha just bike is not the কি বলে যে কনসেপ্ট, ইটস অ্যাবাউট মেকিং এ কমিউনিটি, ব্রাদারহুড অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, সব সময় যেন একটা বাইকার আর একটা বাইকের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকে, একটা কানেকশন তৈরি হয়ে এই জিনিসটা এনশিওর ও করে। আরেকটা ব্যাপার বলতে চাই, আমি যেহেতু MT-15 লাভার, তো আমি থাইল্যান্ড গিয়েও MT-15 নিয়ে রাইড করছি। ওখানে হায়ার সিসি বাইক আছে। নর্মালি মানুষ দেশের বাইরে গিয়ে কি চায়, যারা বাইক রেন্ট নেয়, রেন্ট নিয়ে যারা রাইড করে, তারা হায়ার সিসি বাইকগুলো নিতে চায়। তো আমি যখন হায়ার সিসি দেখলাম, তো ম্যাক্সিমাম হচ্ছে অন্য ব্র্যান্ডের। ঠিক আছে, আমি MT-15 নিয়ে রাইড করব। দেন আমি আপুর হাইয়েস্ট স্পিড কত থাকে? স্পিড তো বাইকের সর্বোচ্চ স্পিড যখন বাইরে যাই হ্যাঁ। তখন মানে অনেক 130 speeding হয়। 35 যদি পাই বাইকে,
ওইটাই থাকে। এক্সপ্রেস ওয়েতে তো কিছুই না, আপনি পুরোটা স্ট্রেট যদি 300 কিলোমিটার 200 কিলোমিটার রাস্তা পান, সেখানে তো আপনি 200 স্পিডে রাইড করতে চাইবেন যদি বাইকে সেটা উঠে। তো হাইস্ট যেটা থাকে বাইকের যতটুকু উঠে আর কি। আমি যখন ইন্ডিয়াতে রাইড করি আমার MT-15 হাইস্ট আমি 130 পেয়েছিলাম, কারণ আমার বাইকটা অনেক ওয়েট ছিল, এখন আর আমি ইয়া করতে পারি। তবে স্পিড লিমিটেশন থাকে, আমরা ওইটাও মেনটেন করার ট্রাই করি। 130 কিন্তু অনেক। কি করবো, ওটা 130 মনে হচ্ছে আমি কি কিছুই না। তো গরুর গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে। আমাদের কক্সবাজারে 70 তুললে আমার হাত কাঁপে। 130-এ কন্টিনিউয়াস 1 ঘন্টা 1.5 ঘন্টা কন্টিনিউয়াস Continuous। ঘুমায় যাবেন আপনি, মানে থ্রোটল ধরে আছেন, গাড়ি চলতেই আছে, এত বড় এক্সপ্রেসওয়ে 8 লেনের, কি করবেন? বোর লাগে না? হ্যাঁ, আমার মানে একটা এক বদ অভ্যাস পর্যায়ে যে আছে, মনে সেটা হয় যে ঘুমায় যায়। বলতে হবে। ওই যে ঘুমানোর কথা বললো, সেটা হচ্ছে আমি রাইড করতে করতে আবার ঘুমায় যাই, এটা আমার জন্য খুব একটা খারাপ। আয় হায়। আমি একদিন বলছিলাম যে আমি যদি কখনো অ্যাক্সিডেন্ট করি, মনে করবো যে আমি ঘুমের কারণে করছি। একবার সাজেক থেকে এরকম আসার সময়, তখন MT-15 নিয়ে গিয়েছিলাম, আমার এক ফ্রেন্ড আমার পিছনে ছিল, ওর বাইকে ছিল, তো আমি রাত হয়ে গিয়েছে অলরেডি, চালাতে চালাতে আমার কখন ঘুম চলে আসছে, আমি এই সাইড থেকে ওই সাইডে মানে নেমে যাব রাস্তা দিয়ে, ও তখন পিছন থেকে এই উঠো কবিতা উঠো, সানা উঠো, কি ব্যাপার, এরকম কি হয়েছে এরকম। পরে তারপর আমি শিখি আমি এই পাশে চলে আসলাম কখন, এরকম ব্যাপার। আয় হায়। এত খারাপ অবস্থা। মানে আচ্ছা, আপনাদের- যাই হোক, আর আমরা এটা লং না করে লাস্ট একটা ঘটনা আমি শেয়ার করতে চাই, আমাদের দুঃখের ঘটনা আর কি। তো আমাদের এক ফ্রেন্ডের বার্থডে ছিল চিটাগংয়ে, তো আমরা গেছিলাম, ওই টাইমে আমার V3টাই ছিল R15। ব্যাক করার দিনে আমার আবার গ্লোভস হারানোর খুব অভ্যাস, গ্লোভস হারাই ফেলছি। আমার রাইডিং গিয়ার সব ফুল আছে, প্রোটেকশন আছে, রাইডিং জ্যাকেট আছে, শুধু গ্লোভসটা হারাই গেছে। আর আমি বলতেছি চিটাগং থেকেই তো ঢাকা যাব, তো গ্লোভসের আর কি দরকার, কিন্তু ও আমাকে জোর করতেছে না, গ্লোভস ছাড়া যাওয়া যাবে না কোনোভাবেই, মানে ও এইগুলো ব্যাপারে খুব সেন্সিটিভ যে রাইডিং গিয়ার ছাড়া রাইড করা যাবে না। তো ওই দিন আবার আমার ফ্রেন্ডের থেকে গ্লোভস ধার করলাম, যার বার্থডে ছিল, ও তো আর আসতেছে না চিটাগং থেকে, আমাদের সাথে গেছে ঢাকা থেকে চিটাগং, তো ওর গ্লোভসটা আমি নিলাম, ধার নিলাম আর কি, তাও গ্লোভস পরতে হবে, ওর কথা হচ্ছে এটা। তো পড়লাম, এক পর্যায়ে হচ্ছে মেঘনা ব্রিজে এসে আমার বাইকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে অলমোস্ট 90 স্পিডে আমি হচ্ছে মেঘনা ব্রিজে যদি যাওয়া আসা করেন, রাস্তা যদি দেখেন, তাহলে দেখবেন একটা জায়গায় একটা ইমার্জেন্সি লেনের জন্য হঠাৎ করে বন্ধ করে দেওয়া একটা টার্নের পরেই। হ্যাঁ, এখানে এখনও রেগুলার অ্যাক্সিডেন্ট হয়, এটা এখনও আপডেট হচ্ছে না, বাস ট্রাক কন্টিনিউয়াসলি অ্যাক্সিডেন্ট হয়। তো আমার ওইখানে 90 স্পিড তোলার কোনো রিজন ছিল না, রিজন হচ্ছে আমরা তো গ্রুপে রাইড করতেছিলাম 8 জন, তো ওরা সামনে 3 জন চলে যায়, আমি ছিলাম 4 নাম্বার জন, তো আমাকে তো সিং করতে হবে। তো সিং করার জন্য আমি একটু স্পিডটা আপ করি, যে কোনো কারণে কোনো একটা ট্রাকের জ্যামের কারণে আমরা একটু পিছিয়ে যাই, বাকি পিছিয়ে যে 6 জন ছিলাম তারা, 6টা বাইক। তো আমি সিং করতে গিয়ে স্পিডটা ফুল থ্রোটল দিয়ে দিলে স্পিডটা উঠতে থাকে, হঠাৎ করে ট্রাক ওভারটেক করার পরেই আমি দেখি যে সামনে হচ্ছে, ইভেন তো কোনো মার্কিং করা নাই, কোনো রকম কোনো উজ্জ্বল কোনো কিছু দেওয়া নাই যে আমি ওটা নোটিস করতে পারবো, যে কংক্রিটের থাকে না যে ইয়া দেওয়া থাকে, একদম কিছু ডিরেক্ট ভিজিবিলিটিটা নাই, কোনো ভিজিবিলিটি নাই, মানে আলো পড়লে যে দেখা যাবে এরকম কিছু না, মানে আগে অল্প থেকে যে আলো। সেফটি বা কশন মার্ক দেওয়া কিচ্ছু থাকে নাই। কিছু নাই। তো হঠাৎ করে আমি দেখি আমার লেনে দেওয়াল, সামনে 90 স্পিড উঠতে আছে কন্টিনিউয়াস। তখন মানে R15-এর ব্যালেন্সিং আলহামদুলিল্লাহ অনেক ভালো, যার কারণে আমি যেটা করছি, সরাসরি হিট করলে ওখানে আর কোনো অপশন ছিল না। এখন ইমার্জেন্সি লেনটাও শুরু হয়েছে, এখানে ব্যারিকেড দেওয়া, আরও 3টা লেন এখানে আছে, টোটাল 4টা লেন, আমি এই লেনে একদম সরাসরি হিট করব। ওই টাইমে আমি বলছি যা আছে কপালে, একদম ফুল টার্ন দিয়ে দিছি ওই স্পিড। আমি তো হাত থেকে মানে সরানোর টাইম নেই, জাস্ট 2 সেকেন্ড টাইম পাবো আমি, মানে জাস্ট ব্রেনে কাজ করছে যে এখন এটা ঘুরাই দিই, ব্রেক না করে আমি ঘুরাই দিছি, এবং আমি বেরও হয়ে গেছি, মানে এইখান থেকে আমি জাস্ট বের হয়ে গেছি, হিট করি নাই। কিন্তু ওই যে আমার যে লেন, মানে ওই লেনের মধ্যে আবার আরেকটা লেন কিন্তু আছে, লোহার যে লেন, ওই লেনের নিচে আবার ড্রেন টাইপের একটা ড্রেন করা আছে, যেখান থেকে পিলারগুলা উঠে ওই লেনটা হয়েছে। ওই ড্রেনের মানে একদম শেষ পর্যায়ে গিয়ে আমার সামনের চাকা ওই ড্রেনের ভিতরে ঢুকে যায়, গিয়ে আমার এইভাবে বাইক আমাকে ফেলে দেয় একদম 100 স্পিডে। আমি মোটামুটি এইভাবে পড়ি, সব সেফটি গিয়ার ছিল লাকিলি, কিচ্ছু হয়নি একদম লিটারালি আমার কিচ্ছু হয় নাই। বাইকটা চলে গেল মোটামুটি 200-300 মিটার, আমিও মোটামুটি 100 মিটার মিনিমাম আমি ঘষতে গেছি। ওই যে ট্রাকটা, একটা ট্রাক তো পিছনে ফেলে আসছে, আরেকটা ট্রাক হচ্ছে আমি স্লাইড করে ওভারটেক করছি, মানে শুয়ে পড়ে ডিগবাজি
দিতে দিতে ওভারটেক করছে। আর আমি ওই সময় সব কিছু মনে হলো যে একটা স্লো মোশন হচ্ছে, ট্রাক ওভারটেক করতেছি আমি, কি ব্যাপার আমার মানে হ্যাঁ হ্যাঁ, আমি দিতে যে চাই মনে হচ্ছে প্রায়। রাস্তার সাথে কানেকশনে আছি, মানে সব কেমন গরম Heat ফিল হয়ে হচ্ছে। তারপর হচ্ছে আগুন দেখতেছি, আমার বাইক পড়ে যে একটা Spark স্পার্ক হচ্ছিল। করতেছে, ওইটা দেখতেছি আমি, বাইক চলে যাচ্ছে দেখতে দেখতে হঠাৎ করে সবকিছু স্লো হয়ে আমি এইভাবে করে এসে বসে পড়লাম। ঠিক আমার পিছন থেকে একটা অ্যাম্বুলেন্স এসে ব্রেক করে এসে বলছে ভাই তুলেন তুলেন। বলছে, "ও ভাই, ওরা আপনি ভাবছে accident যে করছেন? শেষ। ভাই, উঠেন উঠেন।" ওরা ভাবছে যে আমি শেষ হয়ে যাবে। বাইক এরকম 3-4টা ডিগবাজি দিয়ে চলে গেল, আমিও 3-4টা ডিগবাজি দিয়ে মোটামুটি আমি উঠে দেখি পুরো শরীর হিট, মানে অনেক গরম হয়ে গেছে স্বাভাবিক। পুরো রাস্তার সাথে আপনি ঘর্ষণ কি হয়েছে। যখন মানে নর্মাল সেন্সে যখন আসলেন তখন ফার্স্ট থিংটা কি Senseless-ই হয়ে নাই, আমি- সেন্সলেস না থাকে না যে ওই অ্যাক্সিডেন্টের আমি পরে তো স্তব্ধ হয়ে গেছি, মানে ট্রাকের ব্রেক করার শব্দ মনে হচ্ছে আমার কাছে এটা কেমন শব্দ, স্লো হয়ে গেছে সবকিছু আমার কাছে। আমি স্লো মোশনে দেখতেছি সবকিছু, আমি ট্রাক ওভারটেক করতেছি, একদম ট্রাকের একটা ঘোরের মধ্যে চলে যায়। ট্রাকের চাকার পাশ দিয়ে যে আমি যাচ্ছি এভাবে দেখতেছি, মানে স্লো মোশন হইলে যেরকম হয় না হ্যাঁ। সেম ফিল। আমার জাস্ট উঠে আমি দেখি যে আমার ওই গ্লোভসটা সমান হয়ে গেছে, এই যে এখানকার নাহলে যে এই guardগুলো হাড়গুলো থাকে, একটাও থাকতো না আমার, যদি gloves না একটাও থাকতো না। এইখানের যে গার্ড সমান হয়ে গেছে, আমার যে জ্যাকেট Riding 4-5টা jacket-এর জায়গা পুরো থেকে এক ফেড়ে side গেছে। পুরো মানে এখান থেকে অনেক বড় লার্নিং মানে যে মরে যেত এরকম এটাই একটা। আমি হোয়াটএভার ইট ইজ শেয়ার করতে চাই যে যে যারাই যেখানেই রাইড করেন না কেন আপনারা প্লিজ কাইন্ডলি রাইডিং গিয়ার ফুল একদম full safety gear। ফুলটা মেইনটেইন করবেন, দ্যাটস ইট। এটা খুব এটা ইম্পর্টেন্ট। খুবই ইসেনশিয়াল। আপনিও মেনটেন করবেন। আমার তো হেলমেট পরতেই কষ্ট লাগে। হেলমেট না থাকলে বাঁচার কোনো অপশন Option, ছিল না, থাকবে না, সবার কিছু আগে থাকবে মাথা না, পড়ছে, আপু। সবার আগে এটাই। মাথা পড়ছে। তো তো এই ছিল আমার আর কি মানে আপনাদের এই যে এক্সপেরিয়েন্স। কানেকশন বা দুজনের প্রতি যে ভালোবাসা এবং সাপোর্ট, তারপরে কেয়ার, সবকিছু মিলে গল্পটা না খুবই সুইট। আমি আরো এরকম অনেক 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 গল্প শুনতে পারবো। গল্পের আসলে শেষ নাই, শেষ আমরা নেই, এখানে আসলে বলে আমি সারা এখানে রাত বসে শেষ থেকে হয়ে যাবে। হ্যাঁ আমি এখানে বসে থেকে সারা রাত শুনতেও পারবো, কিন্তু তার মাঝে আপনাদের সাথে এখন একটা গেম খেলবো। গেমটার নাম হচ্ছে থ্রটল পার্টনার কুইজ। তো আপনাদের দুই হাতে দুইটা করে আমি প্ল্যাকার্ড দিয়ে দেবো, একটা পিঙ্ক একটা ব্লু। পিঙ্ক কালারটা হচ্ছে সানা আপু এবং ব্লু কালারটা হচ্ছে মিজু ভাইয়া। সো আমি আপনাদেরকে কিছু কিছু রেলেভেন্ট মানে কথা বলবো, এটা কার সাথে মিলে আপনারা জাস্ট প্ল্যাকার্ডটা রেজ করবেন, দ্যাটস ইট। সো লেটস স্টার্ট। সময় কিন্তু কম থাকবে, 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিতে হবে। Decide সো করতে হবে। রাইড শুরু করার আগে টায়ার প্রেশার কে বেশি চেক করে? ওকে। ভিডিও করতে গিয়ে সবচেয়ে বেশি রিশুট করায় কে? রুট প্ল্যানিং আর গুগল ম্যাপ নিয়ে কার মাথা বেশি কাজ করে? বাহ বাহ। প্যাকিং এর সময় টুল কিট নিতে একদম ভুলে না কে? আপু। হ্যাঁ, অচেনা রাস্তায় রাস্তা হারানোর পসিবিলিটি কার বেশি? ক্যামেরার মেমোরি কার্ড বা ব্যাটারি ফেলে আসে রেকর্ড কার্ড? দুইজনেরই আমি অ্যাকচুয়ালি এত গল্প শুনে ফেলছি যে ভাই আমি বুঝতে পারছি। অ্যানসার আপুই দিয়ে দিছে। আচ্ছা, দ্য লাস্ট মানে সেকেন্ড লাস্ট ওয়ান, বাইক ধোয়া বা লুক মেনটেন করার ক্ষেত্রে বেশি খুঁতখুঁতে কে? আচ্ছা, কে বেশি প্রোটেক্টিভ বা পজিটিভ? কে আসলে কে কে বেশি প্রোটেক্টিভ? আচ্ছা আমি বুঝলাম, আপু প্রোটেক্টিভ, তাহলে ভাইয়া পজিটিভ। ঠিক আছে, দুইজনই খুশি থাক। আপনাদের বন্ডিংটা কিন্তু খুবই সুন্দর। সো এখানে আমাদের গেমটা শেষ হয়ে গেল। আপনাদের গেম থেকে কিন্তু বোঝা যাচ্ছে আপনাদের বন্ডিংটা কতটা স্ট্রং, মানে ইউ গাইজ নো ইচ আদার সো ওয়েল আর কি বলা যায়। সো সেইখান থেকে আমি বলতে চাই আপনাদের এই স্ট্রং বন্ডিং নিয়ে ফিউচার প্ল্যানিং কি আছে? প্ল্যান তো আছে, মানে মোটামুটি তো অনেক রাইড করে ফেলছি, এখন একটাই শখ আছে দুইজনের ওয়ার্ল্ড ট্যুর করা বাইক। এটার পরে আর আসলে কোনো শখ নাই রাইডিং এর। যদি সুযোগ থাকে মঙ্গল গ্রহে বাইক নিয়ে যেতে পারি। আর কাপল বাইক মোটো নিয়ে হয়তো যাওয়া যাবে না, এমনি গেলে কেন? না নিয়ে গেলেন বাইক? সুযোগ থাকলে যেতে পারি। হ্যাঁ। আর কাপল মোটো ব্লগিং বলতে হচ্ছে ওই যে যেমন চলছে আমাদের এরকমই চলবে হয়তো। এরকম চলবে, কিন্তু একটু চেঞ্জ আনবো, মানুষ যেটা চায় বা যেটা পছন্দ করে সেটা আমরা করার ট্রাই করবো, এটাই আর কি। আমিও চাই আমিও দেখতে চাই একটা কিউট কিউট কতগুলো ভিডিও থাকে না কাপলসরা। না ইনশাআল্লাহ দেখা যাবে হয়তো বা আপনাদেরকে
ফিউচারে আরো এরকম কাপল ব্লগিং? মানুষ যদি চায় অবশ্যই আমরা আসবো। আমি চাই, আমি কি মানুষ না? এবং আমার মতন অনেকেই চাই অবশ্যই। সো না, ইনশাআল্লাহ দেখা ট্যুরগুলোতে হবে। এখন ওটা মেনটেন করার ট্রাই করবো, এটা ইচ্ছা আছে। আর বাইক রিভিউ তো আসলে দুইজন আলাদা আলাদা, আমাদের ইভেন তো আমাদের চ্যানেলও ইন্ডিভিজুয়াল একদম চাই। আলাদা করে দাঁড় করানো, সো সেটার জন্য তো কন্টেন্ট রেডি করতে হবে, সেটাও কন্টিনিউ করতে হবে। টাফ হয়ে যায়, সত্যি কথা বলতে অনেক আসলে টাফ অনেক হয়ে tough যায়। আমি আমার এটাই সামলাইতে পারছি না। আমার একটা ট্রেনিং সেন্টার আছে মেয়েদের স্কুটি বাইক Oh, চালানো wow. শেখানো, তো ওইটা সামলিয়ে তারপর এটা আমার একটু টাফ হয়ে যায়। আবার আরেকটা করা সেটা এটা খুবই ইন্সপায়ারিং আপু যে আপনার ট্রেনিং সেন্টার আছে মেয়েদের। শুধু মেয়েদের জন্য জাস্ট এটা। ইভেন আমি ঢাকাতে 4 বছর ধরে 4 বছর 4.5 বছর হয়ে গিয়েছে, এখন আমি সাতক্ষীরাতে স্টার্ট করেছি। কতজন স্টুডেন্ট আছে আপনার? আর ঢাকাতে রানিং স্টুডেন্ট এখন অনেক আছে, মানে 50+ বলা যায়। ঠিক আছে, আর সাতক্ষীরাতে করেছি, ঈদের পরে আমি খুলনাতে স্টার্ট করছি। সো আস্তে 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 ওয়াইড হচ্ছে ব্যাপারটা, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্ল্যান করতেছি আর কি। খুবই এক্সাইটিং এবং খুবই ইন্সপায়ারিং, কারণ মেয়েরা যে গ্রো করছে এবং আপনি ওইখান থেকেও যে পাচ্ছেন, স্টুডেন্টস পাচ্ছেন, অবশ্যই সেই ক্রেজটা ছিল বলে স্টুডেন্টস পাচ্ছেন। সো অনেক অনেক এখন মেয়ে মানে ফিমেল রাইডার এখন অনেকে হচ্ছে ইন্টারেস্টেড স্কুটার বাইক। ইভেন হচ্ছে এখন বাবা মা পর্যন্ত তাদের 12-13 বছর মেয়েদেরকে শিখাতে চায়, আমাকে ফোন দিয়ে বলে আপু আমার মেয়ের বয়স তো 12 বছর, ওকে আমি শিখাতে পারবো কিনা। আমি বলছি, যদি হাইট ভালো থাকে তাহলে সমস্যা নেই। খুবই সুন্দর ব্যাপারটা। সানা আপু এবং মিজু ভাইয়ের গল্পগুলো কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং, খুবই লাভেবল অ্যান্ড অন্যরকম একটা কানেকশন আপনাদের কাছ থেকে ফিল করা যায়। আর সত্যি কথা, আপনাদের স্টোরিগুলো আসলে বসে শুনতেই থাকা যাবে, শুনতেই থাকা যাবে, শুনতেই থাকা যাবে, শেষ হবে না এরকম মনে হয়। থ্যাংক ইউ সো মাচ সানা আপু এবং মিজু ভাই, আপনাদের এত সময় দেওয়ার জন্য। আপনাদের গল্পগুলো এত ইন্টারেস্টিং, এত লাভেবল যে শুনতেই থাকা যাবে, শুনতেই থাকা যাবে, শুনতে এত মজা লাগে। তোমাদের সানা আপু এবং মিজু ভাইয়ের কোন ভিডিওটা, কোন মোটো ব্লগটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কিন্তু কমেন্টে জানাই দিবা। এবং আজকের এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে লেটস টক বাইকিং সিজন 4 এর আরেকটা এপিসোডে। সো ফর নাও, আল্লাহ হাফেজ।